মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। সব সম্পর্ক কাগজে লেখা থাকে না, সব সম্পর্কে লাভ ক্ষতির হিসেবও হয় না। নমস্কার, গল্পকথায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট সামাজিক গল্প, স্নেহজাল। রচনায় এশা চক্রবর্তী, উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে স্নেহজাল। টেবিলের উপর পড়ে থাকা কাগজগুলোর থেকে মুখ ফিরিয়ে একবার সামনের মানুষটার দিকে তাকালেন ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, আমি কি আপনাদের কোনো কাজে আসতে পারি না? আপনাদের কি সব পরীক্ষা টরীক্ষা আছে? দেখুন না একটিবার করে, যদি আমাকে দিয়ে। সব টেস্টের রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন, দেখুন, আপনার সাথে পেশেন্টের কিডনি ম্যাচ করছে ঠিকই, কিন্তু আপনার নিজের শরীরের যে অবস্থা, এত বড় ট্রান্সপ্ল্যান্ট অপারেশন না, আপনার পক্ষে করাটা ঠিক হবে বলে মনে হয় না। ডাক্তারবাবু, আপনি আমার শরীর নিয়ে চিন্তা করবেন না। যদি আমাকে দিয়ে আপনাদের কাজ হয় তাহলে দয়া করে অপারেশনটা করে দিন। দেখুন, আপনার ভালোর জন্য আপনাকে সতর্ক করে দেওয়াটা আমাদের দায়িত্ব। কাল আপনার শরীরে অপারেশনের পর যদি কোনো রকম ক্ষতি হয়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে তার দায় নেবে না। সেক্ষেত্রে অপারেশনের আগে আপনাকে ওই বন্ড পেপারে সাইন করতে হবে। মুখোমুখি চেয়ারে বসে থাকা ভদ্রলোক আর কোনো কথা বাড়ায় না। স্বাক্ষর হওয়ার উপযুক্ত শিক্ষিত তিনি নন, তাই এত জটিল ব্যাপার তিনি বুঝলেন না। তবু নিজের মনের সাথে খানিক লড়াই করেই ডাক্তারের হাতে ধরা কাগজের পাতার কালিতে ডোবানো আগুলের ছাপ বসিয়ে দিলেন তিনি। সপ্তাহখানেক আগের কথা। রাস্তার ধারে সরু গলিটার মুখে হলুদ ট্যাক্সিটা এসে দাঁড়াতেই দ্রুত সেটা থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিল অনুরূপা। মেন গেটের কাছে এসে পৌঁছতেই দোতলার জানালার দিকে তাকিয়েছিল। কাউকে চোখে পড়েনি সেখানে। সময় নষ্ট না করে দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল। ঘণ্টাখানেক আগেই অফিসে কাজের মাঝে হঠাৎই বেজে উঠেছিল ওর ফোনটা। স্ক্রিনের ওপর বাড়ির নাম্বারটা চোখে পড়েছিল। রিসিভ করে কানে ধরতেই শুনেছিল ওপাশ থেকে ভোলাদার উত্তেজিত আর উদ্বিগ্ন কণ্ঠস্বর। হ্যালো হ্যালো দিদিমণি, তুমি শিগগিরই বাড়ি এসো। মা জননী কেমন করছে? খুব অসুস্থ হয়ে পড়েছে দিদিমণি, তুমি একবার তাড়াতাড়ি। মায়ের কি হয়েছে ভোলাদা? হ্যালো হ্যালো। ফোনের ওপারের মানুষটার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই কালো মেঘে ঢাকা আকাশের মতো অন্ধকার ছায়া নেমে এসেছিল অনুরূপার সমস্ত মুখ জুড়ে। অগত্যা হাতের কাজ অসমাপ্ত রেখেই বেরিয়ে এসেছিল। তারপর সমস্ত পথটা একরাশ চিন্তার ভ্রুকুটিকে সঙ্গী করে বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়েছিল। দোতলায় মায়ের ঘরে পৌঁছতেই অনুরূপা দেখেছিল মা জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে ঘরের মেঝেতে, আর পাশে চিন্তিত মুখে বসেছিল ভোলাদা। জল ছিটিয়ে হাত পাখা দিয়ে হাওয়া করে মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল। তাড়াতাড়ি অনুরূপাকে দেখেই ভোলাদা ছুটে এসেছিল ঘরের বাইরে। দিদিমণি, তুমি এসেছো? দেখো না, মা জননী চোখ খুলছে না কিছুতেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শিগগিরই একবার ডাক্তারবাবুকে খবর দাও। অনুরূপা তৎক্ষণাৎ ফোন করেছিল বাড়ির ডাক্তারকে। তার পরামর্শেই মাকে একটা হাসপাতালে এনে ভর্তি করানো হয়। কিছু সময়ের মধ্যেই ওরা জানতে পারে ওর মা অর্থাৎ মিতালি বসাকের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তার জন্য চাই ডোনার
এবং সাথে বিপুল পরিমাণ অর্থ। হতাশা আর চিন্তায় মন ভারী হয়ে ওঠে অনুরূপার। দিদিমণি, তুমি একবার বাড়ি যাও, একটু কিছু মুখে দাও। চেহারার কি হাল হয়েছে বলো তো তোমার? আমি তো এখন আছি এখানে। মাথা নিচু করে বসেছিল অনুরূপা। খানিকটা যেন নিজের মনেই বলে ওঠে, মায়ের অপারেশনের জন্য একসাথে এতগুলো টাকা, আর তার চেয়েও বড় কথা ডোনার। এত সবকিছু এখন একসাথে কোথা থেকে জোগাড় করবো ভোলাদা? শেষ কথাগুলো বলার আগে কান্নার দমক এসে বুঝিয়ে দেয় অনুরূপার গলাটা। ভোলাদা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু ধীর গলায় বলে, দিদিমণি, আমার ছোট মেয়েটার শরীরটা বড্ড খারাপ করেছে গো। আমাকে 2 দিনের জন্য একবার দেশের বাড়িতে যেতে দেবে? মা জননী সুস্থ হয়ে ওঠার আগেই আমি চলে আসব। হঠাৎ করে এমন প্রস্তাবে কিছুটা অবাক হয়ে যায় অনুরূপা। এই কঠিন সময়ে আরো যেন খানিকটা একা মনে হয় নিজেকে। অসহায় মুখে তাকিয়ে থাকে ভোলাদার মুখের দিকে, তবে বাধা দেয় না। জন্মের পর থেকেই তো দেখছে এই মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ওদের পরিবারটাকে। আজ ওর মা হাসপাতালে ভর্তি, এত বড় একটা অপারেশন হতে চলেছে, অথচ বাড়ির একটা মানুষও ওর পাশে নেই, সাথেও নেই। শুধু এই মানুষটা ব্যতিক্রম। অর্থ দিয়ে না হোক, অন্তত মনোবল জাগাতে, ভরসা দিতে ওর সাথে থেকেই গেছে হাসপাতালে। তাই তার কোনো বিপদে নিজের সাধ্যমতো সাহায্য করাটা ওর কর্তব্য। অনুরূপা শুধু বলে, বেশ, ঠিক আছে, যাও। কোনো দরকার হলে আমাকে জানিও কিন্তু। এর 2 দিন পরেই মায়ের অপারেশনের তারিখ স্থির হয়। আজ সকাল থেকে অপলক স্থির চোখে অপারেশন থিয়েটারের দিকে চেয়ে আছে অনুরূপা। উৎকণ্ঠা আর দুশ্চিন্তার মিশ্রণে ঘড়ির কাঁটার গতিও হয়তো থমকে যাচ্ছে বারবার। কি হলো? এতক্ষণ সময় তো লাগার কথা নয়। ঘড়ির কাঁটা এগিয়ে চলে। অনুরূপার মনের অস্থিরতাও ক্রমশ বাড়তে থাকে। এরপর একসময় ওর চোখের সামনে দরজার উপর জ্বলতে থাকা লাল আলোটা নিভে যায়। ভেতর থেকে উদ্বিগ্ন মুখে বেরিয়ে আসেন ডক্টর সামন্ত। অনুরূপা ছুটে যায় সেদিকে, তারপর বলে, ডাক্তারবাবু, কি হলো? সব ঠিক আছে তো? মা কেমন আছে এখন? দেখুন দেখুন আপাতত না ওনার জ্ঞান নেই। অনেকটা ধকল গেছে তো ওনার শরীরের ওপর দিয়ে। অন্তত 72 ঘন্টার আগে আমরা কিছু বলতে পারবো না। সংজ্ঞাহীনের মতো পেছনের বেঞ্চে বসে পড়ে অনুরূপা। নিজের জীবনের শেষ সম্বলটুকু কি তাহলে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না? ওর চোখের কোণে হালকা জল চিকচিক করে ওঠে। ও যে বাবাকে কথা দিয়েছিল মাকে আগলে রাখবে সব সময়, নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়। অন্তত একটা মানুষও এখন ওর পাশে থাকলে হয়তো ভালো হতো। আর কতক্ষণ এভাবে অনন্ত প্রতীক্ষার পহর গুনে যেতে হবে ওকে? মায়ের জ্ঞান ফিরে আসে 1 দিন পরে। সেদিন মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারলেও অনুরূপা হারিয়েছিল অন্য একজনকে। অপারেশনের আগে অবধি অনুরূপা জানত কোনো অজ্ঞাত পরিচয় সহৃদয় ব্যক্তি কিডনি ডোনেট করতে রাজি হয়েছে মায়ের জন্য। তবে নিজের নাম জানাতে চায়নি কিছুতেই। অন্তত হাসপাতালে তো তাই বলেছেন। যার জন্য কিডনি দিচ্ছেন তার বাড়ির লোক যেন কোনোভাবেই তার পরিচয় জানতে না পারে। সেই অস্থির সময়ে কোনোভাবে এত তাড়াতাড়ি যে ডোনারের ব্যবস্থা হয়ে যাবে ভাবতেও পারেনি অনুরূপা। তাই এসব নিয়ে আর কোনো প্রশ্ন করেনি কাউকে। তবে মাকে নিয়ে হাসপাতাল থেকে বেরোনোর কিছুক্ষণ পরে একটা ফোন কলে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যায় ওর কাছে। ভোলাদার সাথে তারপর কখনো কথা হয়নি। ও জানে আর কোনোদিনও হবেও না। নিজের মেয়ের অসুস্থতার কথা মিথ্যে বলেছিল সেদিন মানুষটা। ওর আর ওর মায়ের জীবনটার দাম দিয়েছিল নিজের জীবনের চেয়েও বেশি করে। তাই
তাই নিজের শারীরিক অসুস্থতা আর ডাক্তারের বারণ সত্ত্বেও স্বেচ্ছায় রাজি হয়েছিল কিডনি দেওয়ার জন্য। তবে আজ আর সে মানুষটা নেই ওদের মাঝে, আর কখনো আসবেও না। কাল দুপুরে মাকে ডিসচার্জ করেছে। বাড়ি আসা অবধি সারাটা পথ অনুরূপা কোনো কথা বলেনি কারোর সাথে। এখন বিছানায় শোয়া ঘুমন্ত মায়ের মুখের দিক থেকে চোখ ফিরিয়ে জানালা দিয়ে দূরের দিগন্তে ডুবে থাকা সূর্যের আলোয় রঙিন গোধূলির বিকেলের দিকে তাকিয়ে আছে অনুরূপা। ভোলাদার বলা একটা কথা বারবার মনে পড়ছে আজ। সব সম্পর্ক কাগজে লেখা থাকে না গো দিদিমণি, সব সম্পর্কে লাভ ক্ষতির হিসেব চলে না গো। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে অনুরূপার। সত্যি, কিছু মানুষ আমাদের জীবনে যেমন হঠাৎ করে আসে, তেমনি হঠাৎ করেই চলেও যায়। শুধু এই আসা যাওয়ার মাঝে বিস্তার করে যায় অদৃশ্য এক স্নেহজাল। শুনছিলেন স্নেহজাল, রচনায় এশা চক্রবর্তী, গল্প পাঠে শুভম, অনুরূপার ভূমিকায় সৃষ্টি সাহা, ডাক্তারবাবুর ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, এডিটিং, পরিচালনা ও উপস্থাপনায় আমি সায়ন্তন দাস, পোস্টার ডিজাইন এবং ভোলাদার ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্পকথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।